হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাইফ টক্স। লাইফ টক্সের একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমার মনে হয় যে আমার তো বটেই, প্রচুর মানুষের এটা জীবনের একটা বড় প্রতিবন্ধকতা। আমাদের প্রতিনিয়ত এই সমস্যাটাতে ভুগতে লাগে এবং এই সমস্যাটা আমাদের স্টুডেন্ট লাইফে হোক বা পরবর্তী প্রফেশনাল লাইফে হোক, সব ক্ষেত্রেই সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করে এবং আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। সেই সমস্যাটা কি? সমস্যাটা হলো আমি ফোকাস রাখতে পারি না, আমি কনসেন্ট্রেশন করতে পারি না, আমার একাগ্রতা বারবার নষ্ট হয়, আমার মনোসংযোগে বাধা হয়। এবার এটা প্রত্যেকেরই সমস্যা, আমারও এই সমস্যাটা বিভিন্ন সময় ছিল, বা অনেক সময় এটাকে আমাকে সারভাইভ করবার জন্য, এটাকে ট্যাকল করবার জন্য আমাকে আমার নিজের ক্ষমতাটাকে রিনিউ করতে লাগে। তা মানে যখন আমার একদম কেরিয়ারের প্রথম দিকে যখন আমার এই সমস্যাটা খুব হচ্ছিল, তখন আমি একজন প্রফেশনালের সাহায্য নিয়েছিলাম এবং তিনি আমাকে প্রথম যেটা সাজেশন করেছিলেন সেটা হলো যে মেডিটেশন করো, মেডিটেশন করো। এবং সেটাতে আমি খুব মানে হাসতে হাসতে বাড়ি ফিরে মেডিটেশন করা শুরু করলাম। যে মুহূর্তে মেডিটেশন করা শুরু করলাম আমি দেখলাম যে মেডিটেশন করতে গিয়ে মানে সমস্যা আরও বেড়ে গেল, কারণ মেডিটেশন করবার জন্য যে মানসিক প্রস্তুতি সেটা আমার মধ্যে একেবারেই ছিল না। এবং যে মুহূর্তে আমি মেডিটেশন করতে বসছি তখন আমার মাথার উপর চারদিক থেকে যেন মানে বোঝা চেপে বসছে। আমি কোনো একটা জায়গাতে ফোকাস করতে যাচ্ছি কিন্তু হাজারটা চিন্তা অলরেডি আমার মাথার মধ্যে এসে ভিড় করছে। এর ফলে মেডিটেশন তো করতে পারলাম না, মাথা ব্যথা শুরু হয়ে গেল। বেশ কয়েকদিন চেষ্টা করলাম, তারপরে হাল ছেড়ে দিলাম। তার পরবর্তীতে আমি আমার নিজের প্রফেশনাল বা পার্সোনাল লাইফের জন্য নিজের বিভিন্ন ট্রিক্সকে, এটা ট্রিক বলাটা ভুল হবে কারণ আজকাল মানে লাইফে আমরা দেখি যে সমস্ত সমস্যাকেই তো ইউটিউব বা বিভিন্ন জায়গাতে ট্রিক্স, হ্যাকস এই সমস্ত বিভিন্ন নাম দিয়ে সলিউশন দেওয়ার কথা হয়। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে গুগলেও সার্চ করছিলাম এবং গুগলে যখন সার্চ করতে গেলাম তখন বেশ কিছু কঠিন কঠিন ওয়ার্ড পেলাম। মানে একটা শব্দ দেখলাম যে সেলফ টাইম বাড়ানো, এবার ডিস্ট্র্যাকশন কমানো, এই ধরনের বেগ কথাবার্তা। এবার ডিস্ট্র্যাকশন কমানো, আমি যদি আমার মানে অ্যাটেনশনকে বাড়াতে না পারি তাহলে ডিস্ট্র্যাকশন কমাবো কী করে? সুতরাং ডিস্ট্র্যাকশন কমানোটা ইটস অ্যান আউটকাম, বাট এটা ইটস নট দ্য মেথড। তাহলে মেথডগুলো কী কী? আজকের এই ভিডিওটার মধ্যে বেশ কয়েকটা এরকম মেথডের কথা আলোচনা করব যেটা প্র্যাকটিকেবল এবং আমি নিজে ইমপ্লিমেন্ট করেছি। সাধারণত হোয়াট আই ডোন্ট প্র্যাকটিস দ্যাট আই ডোন্ট প্রিচ, এবং এই কারণে আমার চ্যানেলের মধ্য দিয়ে যে সমস্ত আমার এক্সপেরিমেন্টসগুলোকে আমি শেয়ার করি সবগুলো কিন্তু আমি নিজের জীবনে কোনো না কোনো সময় এক সময় টেস্ট করেছি। সো দিজ আর অল ওয়েল টেস্টেড মেথডস, এবং এটা আমার ক্ষেত্রে যেহেতু এফেক্টিভ হয়েছে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এফেক্টিভ হবে। আমি সবসময় বলে থাকি যে আমাদের জীবনের সবচেয়ে বড় গ্লানি হলো যে আমার লো সেলফ এস্টিম। সুতরাং এটাকে একটা সময় আমি ভাবলাম যে সেলফ এস্টিমকে আমার কনসেন্ট্রেশন বাড়ানোর, আমার একাগ্রতা বাড়ানোর একটা টুল হিসেবে ইউজ করা যেতে পারে। তা কীরকম করলাম? তা তখন মানে এখনও আছে, মেনসা বলে একটা আমেরিকান সোসাইটি আছে, তাদের ওয়েবসাইট আছে, তাদের সেখানে গিয়ে আইকিউ টেস্ট নেওয়া যায়, তুমি নিজের আইকিউ টেস্ট করতে পারবে। সো আই মানে টেস্টেড মাই আইকিউ থ্রু দ্যাট টেস্ট, এবং সেখানে গিয়ে দেখলাম যে আমার আইকিউটা খুব কম। এরপরে আমার মাথার মধ্যে একটা মানে জেদ চেপে গেল, না আমার আইকিউ তো এতটা খারাপ না, তাহলে এই টেস্টটা কেন কম দেখাচ্ছে? দেন আই গট দ্য আনসার যে আমার যখনই আমি আইকিউ টেস্টটা নিচ্ছি আমার কনসেন্ট্রেশনের, আমার একাগ্রতার, মনোসংযোগের কোথাও না কোথাও বাধা পাচ্ছে। তারপর পুরোপুরি মানে মাইন্ড সেট করে আই টেস্ট ইট এগেইন, এবং তারপর দেখলাম যে আমি যতক্ষণ ওই আইকিউ টেস্টের মধ্যে আছি আমার মন কোনো দিকে ডাইভারশন হচ্ছে না। কারণ এটা তো আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। আমি মানে দুনিয়ার সবার বিরুদ্ধে লড়তে পারি, নিজের বিবেকের বিরুদ্ধে কীভাবে লড়বো? সেই বিবেক যখন দেখছে যে আমি কতটা ছোট, তখন প্রতি মুহূর্তে মনে হচ্ছে নিজেকে ছাপিয়ে যাওয়ার। তাহলে এই মেনসা বা যে কোনো রকমের আইকিউ টেস্ট, মানে গুগলের একটা খুব ভালো বৈশিষ্ট্য হলো যে এই ধরনের জিনিসগুলো তো ফ্রিতে অ্যাভেলেবেল আছে। সুতরাং তোমরা ইউ ক্যান ট্রাই যে আইকিউ টেস্টে বিভিন্ন রকমের সমস্যা তোমাদের সামনে ফেলা হয় যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে প্রচণ্ড রকমভাবে ইউজ করা হয়ে থাকে। তাহলে সেই সমস্যাগুলোকে আমি যখন সলভ করছি, সুতরাং আমার মাথাটা ম্যাজিক্যালি ইটস কামিং ডাউন, এবং এর ফলে কি হচ্ছে যে আমার যে অভিপ্রেত যে কনসেন্ট্রেশনটা, ফোকাসটা, সেটাকে আমি ফিরে পাচ্ছি। আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের কাকা জ্যাঠা, আমাদের মানে মা কাকিমা, তারা সব কিছু একটা মানে খবরের কাগজ এলে দুপুরের দিকে একটা ছুটির দিনে বসে বেশ সুন্দর
শব্দজব্দ, শব্দ সন্ধান, এই ধরনের ক্রসওয়ার্ড পাজলগুলোকে সলভ করতে। ক্রসওয়ার্ড পাজল সম্পর্কে আর নতুন করে কিছু বলতে হবে না, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। এই জিনিসটা আগেকার দিনের একটা মানে অনবদ্য মেথড ছিল যে ফোকাস বা কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য। কিন্তু আজকাল তো সব মানে টেক সেভি, ফাস্ট ফুড, ফাস্ট টেকনোলজি, সব কিছুর জামানা। আমরা এখন পুরনো আমলের এই সমস্ত টোটকাগুলোকে মানে ডাস্টবিনে ফেলে দিয়েছি। এর ফলে কি হচ্ছে, আমাদের ডিস্ট্র্যাকশন হচ্ছে, আমরা মানে সোশ্যাল মিডিয়াতে ডুবে যাচ্ছি, আমাদের যেটা কাজ সেটার থেকে আমরা ডাইভার্টেড হচ্ছি, মাল্টিটাস্কিংয়ের চক্করে পড়ে উই আর বিকামিং অ্যাকচুয়ালি মানে মাস্টার অফ নান, এবং মানে জ্যাক অফ অল ট্রেডস হতে গিয়ে আমরা উই আর প্র্যাকটিক্যালি বিকামিং মাস্টার অফ নান। এবং তার ফলে আমাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে ক্ষতি হচ্ছে, এবং তার একমাত্র একমেবা দ্বিতীয়ম কারণ হলো আমাদের কনসেন্ট্রেশনের অভাব। কিন্তু যখন আমরা এই ধরনের সুদোকু, ক্রসওয়ার্ড পাজল এগুলোকে সলভ করি, তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু কনসেন্ট্রেশন বাড়তে থাকে। এবং এটা যখন আমরা রেগুলার একটা হ্যাবিটে করে দেব, তখন দেখবে যে তোমাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে গেছে, তোমরা বেশি ফোকাস করতে পারছো। এছাড়া আমি বিভিন্ন রকমভাবে যেমন ওয়েবস্টার অর্থাৎ যাদের ডিকশনারি বা থেসারাস এগুলো খুব সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, ওদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলাম। তারপরে গিয়ে দেখলাম যে বিভিন্ন পাজল রয়েছে, বিভিন্ন গেম রয়েছে, যেটা তোমার পেশেন্সকে টেস্ট করে। কীরকম, যে সেখানে মনে করো 10টা কোয়েশ্চেন আছে, এবং 10টা কোয়েশ্চেন তার একটা স্টিপুলেটেড টাইম রয়েছে। মনে করো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 10 সেকেন্ড, 10টা কোয়েশ্চেনের জন্য 100 সেকেন্ড। এবার 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তুমি হয়তো 10টা কোয়েশ্চেন ঠিকভাবে করে দিলে, প্রত্যেকটা কোয়েশ্চেন ক্লিক করার পরে মানে ওই 10 সেকেন্ডের পরে কিন্তু সেটা আউট হয়ে যাবে, পরের কোয়েশ্চেন চলে আসবে। যদি না পারো 10 সেকেন্ডের মধ্যে, তাহলে তোমার ওই কোয়েশ্চেনটা রং। এবার যদি ঠিক করো, তার পরের কোয়েশ্চেনটা তোমাকে নেক্সট স্টেপে আনতে লাগবে। এবার তুমি ধরো 10-এ 10টাই কারেক্ট করলে, কিন্তু তোমার সময়টা তুমি বেশি নিয়ে নিলে, এবং সেখানে তোমার ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং দিতে থাকবে। এবং র্যাঙ্কিংয়ে তুমি যখন দেখবে যে তুমি বাকি সারা দুনিয়ার বহু বহু মানুষের চেয়ে কত পেছনে রয়েছো, তখন আবার তোমার সেলফ এস্টিমটা ধাক্কা খাবে। তখন মনে হবে যে তোমার কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি কতটা কম, এবং হাউ মাচ ইউ নিড টু ইমপ্রুভ। অর্থাৎ তোমার সেলফ এস্টিমে বারবার করে সুদোকু যখন পারছো না, ক্রসওয়ার্ড পাজল যখন পাচ্ছ না, তুমি যখন মেনসাতে গিয়ে আইকিউ টেস্ট নিচ্ছ, সেই টেস্টের মধ্যে দেখছো যে তোমার অ্যাকচুয়ালি আইকিউ অনেক কম, যেটা অনেক বেশি হওয়া উচিত। এবং তখন কিন্তু অটোমেটিক্যালি ইউ আর গেইনিং ইউর ফোকাস, ইউ আর গেইনিং ইউর কনসেন্ট্রেশন, অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্যাট ইনহ্যান্সেস ইউর কনফিডেন্স। এটা আমার ক্ষেত্রে ম্যাজিক্যালি কাজ করেছে। প্রত্যেকটা মারিয়াম যেটা ওয়েবস্টারের ওয়েবসাইট, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিচ্ছি, মেনসা টেস্টের ওয়েবসাইটটাও আমি এর মধ্যে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিচ্ছি। এগুলো মানে একদম সায়েন্টিফিক টোটকা, এগুলোকে ফলো করো, নিজের সেলফ এস্টিমকে চেস্ট করো, চ্যালেঞ্জ করো, দেখবে তোমার কনসেন্ট্রেশন বাড়তে বাধ্য। এবার দ্বিতীয় একটা মেথড, এবং এই পুরো বিষয়টার জন্য আমি মনে করি যে দেখো, আমার কনসেন্ট্রেশন যদি বৃদ্ধি পায়, আমার যদি একাগ্রতা বাড়ে, তাহলে যে কাজটা করতে আমার অ্যাকচুয়ালি 2 ঘন্টা লাগছে, সেই কাজটা আমার 1 ঘন্টায় নেমে আসবে। যে কাজটা করতে আমার 3 ঘন্টা লাগছে এবং তারপরে আউটপুট হচ্ছে নীল, সেটা দেখা যাবে যে আমার আউটপুট থাকবে 100%, 90%, কিন্তু আমার সময়টা কমে আসছে 1.5 ঘন্টা। তাহলে এই এত কিছুর জন্য, এত ভালো প্রোডাক্টিভিটির জন্য বা এত ভালো আউটপুটের জন্য আমি মাত্র হাফ অ্যান আওয়ার সারাদিনের মধ্যে কেন ইনভেস্ট করতে পারবো না? এই পুরো বিষয়টার জন্য তুমি সুদোকু করো বা ক্রসওয়ার্ড পাজল করো, আইকিউ টেস্ট করো, বা যে কোনো লজিক্যাল পাজল, ভার্বাল পাজল, যেগুলো আমি মারিয়াম ওয়েবস্টার থেকে তোমরা যেটা করতে পারবে, সেই পুরো প্যাকেজটার জন্য আমি ধরে নিলাম তোমার 15 মিনিট সময় লাগবে। দ্বিতীয় সবচেয়ে বড় পথ্য যেটা, সবচেয়ে বড় টোটকা যেটা আমি বারবার করে সাজেস্ট করে থাকি, যে গুড হ্যাবিটস তোমার জীবনে সবসময় ভালো পরিবর্তন আনে। সবচেয়ে ভালো হ্যাবিট হলো বই পড়া। সারা দিনে তুমি 10 মিনিটের জন্য বই পড়ো। আমি এর আগে একটা ভিডিও করেছি যে বই পড়ার হ্যাবিট তোমরা কিভাবে তৈরি করবে। এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিওটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটাকে দেখতে পারো। এবং বই পড়া একটা হ্যাবিট যখন তৈরি হয়ে যাবে, তোমরা দেখবে যে দিনে সারাদিন তুমি ছটফট করবে ওই সময়টার জন্য যখন তুমি আর তোমার বইটা তোমার সঙ্গে থাকবে। এবার বইয়ের সেই গন্ধ, বইয়ের সেই সাদা কালোর সেই আবেগ, সেটা যে তোমার হাতের মধ্যে আছে, তুমি বই পড়ছো, এর চেয়ে ভালো মানে কনসেন্ট্রেশন বাড়ানোর উপায় আর কিচ্ছু থাকে না। এবং যখন দেখবে বই পড়াটা তোমার নেশা হয়ে গেছে, দ্যাট উইল ডেফিনেটলি ইনক্রিজ অ্যান্ড এনহ্যান্স ইউর কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস। এটা একটা মানে অনবদ্য একটা টোটকা। অনেকে বলে যে স্যার আমি পড়াশুনো করে সময় পাই না,
অনেকে বলে আমি চাকরি করে সময় পাই না, বই কখন পড়বো। আসলে মানে একটা কোনো একটা জায়গায় একটা কোট এরকম দেখেছিলাম যে নট হ্যাভিং সাফিসিয়েন্ট টাইম টু ডু সামথিং গুড ইজ অ্যান এক্সকিউজ অফ দ্য ওয়ার্থলেস। Not having sufficient time to do something good is an excuse of the worthless. Are you worthless? জীবনে মানে বড় বড় সাকসেসফুল ব্যক্তিদের দেখো, রতন টাটাকে দেখো, স্টিভ জবস চলে গেছে, বিল গেটসকে দেখো, এলন মাস্ককে দেখো, প্রত্যেকটা লোক দে আর ওয়েল রেড। তাদের জীবনে যা কাজ রয়েছে সেটা তোমার আমার চেয়ে কোটি গুণ বেশি। লিটারালি দে আর ক্রোর্স অফ টাইমস বিজিয়ার দ্যান আস। তারপরেও তারা দিনের শেষে বই পড়ে। তারা হয়তো পরীক্ষার পড়া পড়ছেন না, কিন্তু তারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষার পড়াটা পড়ছেন এবং তাদের রেগুলার প্রতি ঘন্টায় পাস করছেন। তারপরেও তারা বই পড়েন, কারণ বই পড়ার মতন হ্যাবিট প্রত্যেকটা জ্ঞানী গুণী ব্যক্তি শয়ে শয়ে বছর ধরে বলে গেছে যে মানুষের কনসেন্ট্রেশন বৃদ্ধির জন্য বই পড়ার চেয়ে ভালো টোটকার কিচ্ছু হতে পারে না। সুতরাং ইফ ইউ আর অ্যাকচুয়ালি মানে গিভিং অ্যান এক্সকিউজ যার জন্য তুমি বই পড়ছো না, তাহলে অ্যাকচুয়ালি ইউ আর এসকেপিং ফ্রম দ্য রিয়ালিটি অ্যান্ড ইউ আর অ্যাকচুয়ালি ডিফেন্ডিং ইউর ইনএবিলিটি। সুতরাং জাস্ট কাম আউট অফ দ্যাট শেল। যত ব্যস্ত থাকো, তুমি হাজারটা ব্যস্ত থাকো, ভারতের প্রেসিডেন্ট বই পড়ে, আমেরিকার প্রেসিডেন্ট বই পড়ে, আর তুমি বই পড়তে পারো না। সুতরাং মেক ইট আ হ্যাবিট, 10 মিনিটস করে শুরু করা, গ্র্যাজুয়ালি এটাকে আস্তে আস্তে অ্যাভেলেবিলিটি সময়ের ভিত্তিতে তোমার বাড়াতে থাকো। কিন্তু এর চেয়ে ভালো ম্যাজিক্যাল রেজাল্ট আর কখনো কিছুতে পাবে না। এটার জন্য আমি 10 মিনিট সময় রাখলাম। তাহলে 15 মিনিট, 10 মিনিট, 25 মিনিট অলরেডি আমরা অ্যালট করেছি। থার্ড, এবং এটা সবচেয়ে এফেক্টিভ, এবং যেটা বলে যে বায়োলজি যেটা বলে যে আমাদের এই যে গ্রোয়িং সিভিলাইজেশন, আরবানাইজেশন, এর মধ্যে আমরা যখন একটু ফাঁক পাই, যখন আমরা সবুজের মাঝখানে থাকি, তখন আমাদের একাগ্রতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ প্রকৃতির কোলে আমাদের একাগ্রতা সবচেয়ে বেশি বাড়ে। কিন্তু আমরা তো শপিং মলে যেতে পছন্দ করি, আমরা তো মাল্টিপ্লেক্সে যেতে পছন্দ করি, আমরা তো কংক্রিটের জঙ্গলে যেতে পছন্দ করি। এবং সেটাই তো কারণ যে আমরা ওই সারাক্ষণ মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তার বাইরে ওই কনসেন্ট্রেশনের বারবার করে ডিস্ট্রাকশন হতে থাকবে এবং রাতের বেলা গিয়ে আমরা বলবো যে সারাটা দিন নষ্ট হয়ে গেল। সুতরাং আমাদের এই কনজিউমার কালচার আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করবার জন্য তৈরি হয়েছে, বাট প্রকৃতি আমাদেরকে কিছু টুলস দিয়েছে যেটা দিয়ে সেটাকে ডিফেন্ড করা যায়। আমাদের বডির মধ্যে সব কিছুর জন্য ইমিউনিটি থাকে, ডিস্ট্রাকশনের এগেনস্টেও ইমিউনিটি আছে, সেটা কি প্রকৃতির নিজে। সুতরাং প্রকৃতির কোলে যদি কিছুটা মুহূর্ত সময় কাটাতে পারো, বেশি না 5টা মিনিট যদি সময় কাটাতে পারো, যেখানে হয়তো ফুল দেখবে, ভালো কয়েকটা গাছ দেখবে, সবুজ রংটা দেখবে, পাখি দেখবে, তাহলে দেখবে যে ডেফিনেটলি তোমার মানে এই যে বাহ্যিক যে টানাপোড়েন, বাহ্যিক যে অস্থিরতা, সব কিছুর থেকে মনটা যখন ডাইভার্টেড হবে, তখন ডেফিনেটলি তোমার কনসেন্ট্রেশন, ফোকাস সব কিছু বাড়বে, তোমার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং তোমার পারফরমেন্স বা তোমার আউটপুট সব কিছু অনেকাংশে বৃদ্ধি পাবে। এবার তুমি বলবে, এক্ষেত্রে এক্সকিউজ দেবে যে আমার তো আর আপনার মতন বিলাসিতা নেই যে আমরা কথায় কথায় বাইরে গ্রামে চলে যেতে পারি। আরে গ্রামে যাওয়ার দরকার নেই, শহরের মধ্যে যদি নদী থাকে, নদীর পাড়ে ঘাসের মধ্যে বসে একটু সময় কাটাতে পারো। কিছু যদি না থাকে, বাড়ির ছাদে দুটো টব লাগিয়ে, কয়েকটা টাকা মাত্র লাগে, টবের মধ্যে গাছ লাগিয়ে সেই গাছের মধ্যে জল দেওয়ার জন্য একবার গাছটাকে স্পর্শ করো, আদর করো, তাহলে দেখবে যে কনসেন্ট্রেশন অনেকাংশে বেড়ে যাচ্ছে। বায়োলজিস্টরা বারবার এই থেরাপিটার কথা বলেছেন, নেচার থেরাপি, টু এনহ্যান্স কনসেন্ট্রেশন অর এনহ্যান্স ইউর প্রোডাক্টিভিটি। তারা কিন্তু মিথ্যে বলেনি, এটাকে করে দেখো রেগুলার বেসিসে 5 মিনিটস তোমার এই ব্যস্ত শিডিউল থেকে 5 মিনিট বের করে নাও এবং তারপরে গিয়ে তোমরা নেচারের কোলে যে কোনো রকমভাবে কাটাও। যদি চাও যে তোমরা নিজের পেটের সঙ্গে খেলতে পারো, অ্যাবসোলুট টাইম, সে সময় কিন্তু কোনো ডিস্ট্রাকশন থাকবে না, সে সময় অন্য কোনো কথা মাথায় থাকবে না। যদি পেটের সঙ্গে 5 মিনিট খেলো, দেখো যে সেটার মধ্যেই তোমার কনসেন্ট্রেশন বাড়বে, প্রোভাইডেড তুমি সেই সময়টাকে শুধু সেই কাজটার জন্যই ব্যবহার করছো, অন্য কথা ভাবছো না। এই সমস্ত করলে তোমার মেডিটেশন করবার দরকার পড়বে না, কারণ তোমার কাজটা যেটা করছো সেটাই তো তোমার মেডিটেশন। সবচেয়ে বড় ধ্যান তো তোমার কাজ, যেটাকে তুমি ভালোবাসো। আজকাল তো মানুষ মানে বইটই তো মানুষের পড়ার অভ্যাস কমে গেছে। মানুষ এখন মানে আমাদের চারপাশের জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপে এত বড় বড় মেসেজ লেখেন এবং সেটাকে ফরওয়ার্ড করেন, নিজের প্রোপাগেন্ডাকে সেল করেন, নিজের এজেন্ডাকে বিক্রি করেন, এবং আমরা সেক্ষেত্রে রিড মোর পড়তে পড়তে ওই রিড মোরে শেষ অবধি যাওয়া অবধি আমার কনসেন্ট্রেশনের ধাচিয়া উড়ে যায় এবং আমার জ্ঞান তো মানে মানে 16 আনা পূর্ণ হয়ে একদম 20 আনা 25 আনা পর্যন্ত পৌঁছে যায় আমার মানে ওই সেই রিড মোরের চক্করে। বাট আই উইল সাজেস্ট ইউ যে এই সমস্ত থেকে বেরিয়ে আসল জ্ঞান ওই ফেসবুকের কয়েকটা ওই মিমের মধ্যেও থাকে না, বা ওই হোয়াটসঅ্যাপের ওই লম্বা লম্বা মেসেজগুলো যেগুলোর মধ্য দিয়ে
প্রচুর রং ইনফরমেশন বা এজেন্ডা, ভেনোমাস এজেন্ডা পাস হয়, সেগুলোর মধ্যেও থাকে না। বেটার টু গো থ্রু বুকস। এবং মানে আজকাল তো সবাই পিডিএফ করে। আমি সবসময় বলি যে বই পড়ো, পিডিএফের গুলি মারো, বই পড়ো যদি ক্ষমতা থাকে। যদি ক্ষমতা না থাকে তাহলে পিডিএফ পড়তে পারো, বাট ঠিক আছে, আমরা প্রচুর পয়সা অন্য খাতে নষ্ট করি, কিন্তু বই কেনার সময় আমাদের কার্পণ্য একদম মানে পুরো দমে চলে আসে। মোটামুটিভাবে এই কটা জিনিসের সঙ্গে আমি আরেকটা জিনিসকে অ্যাড করতে চাই, সেটা হলো চতুর্থ। অলরেডি কিন্তু আমি 5 মিনিট এটার জন্য নিয়েছি, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার কনসেন্ট্রেশনটা অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আমরা ম্যাজিক্যাল সলিউশন পাচ্ছি। এবং এটা একদিন নয়, রেগুলার বেসিসে করতে হবে। দেন টেল মি 21টা দিন করে থাকো। 21টা দিন, কারণ 21টা দিন করলে সাইকোলজিস্টরা বলেন যে 21 দিন যখন কোনো কিছু করবে তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সেই অভ্যাসটা ঢুকে যায় এবং সেটা ইট বিকামস অ্যাকচুয়ালি হ্যাবিট। সুতরাং 21 দিন এটাকে করে থাকো, এই 3টে স্টেপকে, এবং তারপর আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কতটা সুফল পেলে। চতুর্থ যে পয়েন্টটা, সেটা সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটার মধ্যে আমি বিস্তৃতভাবে বলেছিলাম যে তুমি ঘুমোতে যাওয়ার আগে যে সময়টা তুমি অন্য সিনেমার কথা ভেবে, তার মানুষের কথা ভেবে, কে তোমার সম্পর্কে কি বলছে সেগুলোর কথা ভেবে সময় নষ্ট করো এবং ঘুমটা আসতে দেরি হয় এবং ঘুমটাও পিসফুল হয় না, সেই সময়টা তুমি যদি একটা কাজ করো, যেটা আমি স্মৃতিশক্তি বাড়ানোর ভিডিওটাতে বলেছিলাম, যে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন কিভাবে তুমি গেছে মিনিট টু মিনিট ডিটেলসটা, অর্থাৎ তুমি যদি 7:41 ঘুম থেকে উঠে থাকো তাহলে 7:41 থেকেই তোমার রুটিনটা শুরু করো। তারপর তুমি 7:46 আড়মোড়া ভেঙে উঠলে, 7:48 মেবি দাঁত মাজলে, চা খেলে 7:54, ঠিক এরকমভাবে মিনিট টু মিনিট, সেকেন্ড টু সেকেন্ড ডিটেলসটা এলো। তুমি বাজারে গেলে, বাজারে একটা সবুজ রঙের ব্যাগ নিয়ে গিয়েছিলে, হলুদ রঙের ব্যাগ নিয়ে গিয়েছিলে, যেটা নিয়ে যাও সেটা যেন মাথায় থাকে। কার সঙ্গে প্রথম কথা বলেছিলে, বাজারে গিয়ে কোন সবজিটাতে তুমি প্রথম হাত দিলে, অফিসে গিয়ে কার সঙ্গে তোমার প্রথম দেখা হয়েছিল, অফিসে ওই গাড়িটা কীরকম অবস্থাতে ছিল, অফিসে তুমি দরজাটা খুললে তোমার পাশে কে ছিল, প্রত্যেকটা ডিটেলসকে। ইট অ্যাকচুয়ালি কনজিউমস অনলি 5 মিনিটস পুরো ঘটনাটাকে ছবির মতন সাজাতে। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সারা দিনটাকে তুমি যখন এরকমভাবে রিকালেক্ট বা রেট্রোস্পেক্ট করবে, তারপরে তুমি দেখবে তোমার মেমোরি পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, তোমার পার্সোনালিটিতে ডিফারেন্ট চেঞ্জ আসছে, তুমি টাইম ম্যানেজমেন্ট শিখছো। কারণ যখন তুমি দেখলে যে তুমি দুপুর 3:30 থেকে 5:10 অবধি আর কিছুই কাজ করো, তুমি হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আর হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে মেসেজ পাঠিয়ে গেছো, তখন তুমি বুঝবে যে দিনের 1 ঘন্টা 40 মিনিট তুমি পুরো ওই মানে আনপ্রোডাক্টিভ কাজে নষ্ট করেছো। তখন ইউল বি আ বেটার টাইম ম্যানেজার, এবং এই কাজের মধ্য দিয়ে তুমি দেখবে যে সবচেয়ে বড় মেমোরির সঙ্গে সঙ্গে তোমার কনসেন্ট্রেশনকেও দারুণ মাত্রায় তুমি ফিরে পাবে। এটা গেল মোটামুটি 4টে মেথড, এবং পঞ্চম মেথডটা আমি বিভিন্ন ক্ষেত্রে সাজেস্ট করে থাকি যে আমাদের এই ডিস্ট্রাকশন, সবাই তো বলে ডিস্ট্রাকশন কমাও, কিন্তু ডিস্ট্রাকশন কমাতে তো আমরা নিজেরাই চাই না, বিকজ উই আর সো মাচ অ্যাট্রাক্টেড টু সার্টেন থিংস যে আমরা ডিস্ট্রাকশন কমালে আমাদের পাপ হবে। আর আমরা তো মাল্টিটাস্কিং, মানে আমরা পড়াশোনা করছি, খাচ্ছি, মোবাইল দেখছি, কারণ আমাদের খুব মানে ওই প্রান্তে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাটা তো চলছে মোবাইলের ওই প্রান্তে। তাহলে এই যে মানে ডিসরাপশন অফ কনসেন্ট্রেশন, এই ডিস্ট্রাকশন, তার থেকে বাঁচবার উপায়টা কি? একটা খুব সায়েন্টিফিক মেথড, এটাকে চেষ্টা করে দেখতে পারো। আমাদের মতো প্রফেশনালদের পক্ষে একটু সেটা মুশকিল হয়, কিন্তু স্টুডেন্ট লাইফে তো ডেফিনেটলি সম্ভব, এবং অন্য অনেক প্রফেশনের ক্ষেত্রে এটা সম্ভব। সেটা কি? সেটা হলো যে আমরা জানি যে আমাদের বডিকে, আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে সপ্তাহে 1 দিন নাকি ফাস্ট করাটা, অর্থাৎ উপোস করাটা খুব জরুরি। তেমনি আমাদের মনকে সুস্থ রাখতে হলে, আমাদের কনসেন্ট্রেশনকে বাড়াতে হলে সারা সপ্তাহের মধ্যে একটা দিন শরীরকে, মনকে, চোখকে, হৃদয়কে, সব কিছুকে টেকনোলজি বা মোবাইল সব কিছুর থেকে একটা ফাস্টিং দেওয়া উচিত। দিস ইজ কল্ড মোবাইল অর টেকনোলজি ফাস্টিং। সারা সপ্তাহে 1 দিন। এটা প্রথমে খুব কষ্ট হবে, মনে হয় একটু গিয়ে ধরি, মোবাইলটা সুইচ অফ ছিল, একটু গিয়ে দেখি কোনো নতুন কিছু এলো কিনা, একটু মনে হবে যে এই রামবাবুর ছেলে কি মেসেজ পাঠালো, একটু দেখে নিই। তো যাই হোক, করে টোরে আলটিমেটলি মানে দ্য ফার্স্ট ফিউ উইকস ইটস গোয়িং টু বি ভেরি টাফ। তারপরে দেখবে যে ইট বিকামস আ হ্যাবিট। 3টে সপ্তাহ করো, 3টে সপ্তাহে প্রত্যেক ওই শনিবার বা রবিবার যে কোনো একটা দিন বা একটা কোনো ছুটির দিন দেখে তুমি সেটাকে পুরোপুরি মোবাইল, কোনো রকম টেকনোলজি সব কিছুর থেকে নিজেকে দূরিয়ে সরে রাখো। দেখবে যে কতটা তুমি ডিস্ট্রাকশন তোমার কমে যাচ্ছে, এবং তুমি বুঝতে পারছো যে জীবনে এই সব কিছুর বাইরেও একটা বেটার ওয়ার্ল্ড রয়েছে। তখন তোমার কনসেন্ট্রেশন রিভাইভ করাটা অনেক ইজি হবে। সেই সময়টাকে তুমি ফ্যামিলির সঙ্গে কাজে লাগাও, পেটের সঙ্গে কাজে লাগাও, ছেলে মেয়ের সঙ্গে কাজে লাগাও, ওয়াইফের সঙ্গে কাজে লাগাও, বাবা মার সঙ্গে কাজে লাগাও, বন্ধুর সঙ্গে, পরিজনের সঙ্গে, যে কারোর সঙ্গে কাজে লাগাও, ভালো বই পড়ো, কিন্তু stay away from all the gadgets, all the technical tools, technological tools, সব কিছুর থেকে দূরে থাকো।
এই মোবাইল ফাস্টিংটা তোমার জীবনে কিন্তু একটা ডেফিনেটলি বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমি ভিডিওটা শুরু করেছিলাম মেডিটেশন দিয়ে। ডেফিনেটলি মেডিটেশন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, কিন্তু মেডিটেশন করবার জন্য মনকে প্রস্তুত হতে হয়। আমি যে 5-6টা টুলের কথা বললাম সেটা তোমার মনকে সেই মেডিটেশনের জন্য প্রস্তুত করবে। এরপর যদি দিনে 5 মিনিট বা 10 মিনিট করে মেডিটেট করতে পারো, একটা সার্টেন বিষয়ের উপরে তুমি যদি মাথাকে পুরো ঠান্ডা রেখে শুধু সেটাকে নিয়ে চিন্তা করতে পারো এবং অন্য সমস্ত নেগেটিভ থটসকে যদি ব্লক করে দাও, হুইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট যদি সেটা করতে পারো তাহলে তোমার কনসেন্ট্রেশন একদম হায়েস্ট লেভেলে পৌঁছে যাবে। এছাড়া গুগলে ঘাটতে ঘাটতে অনেকগুলো কঠিন কঠিন কথা যেগুলো বলছিলাম তার মধ্যে কিছু সিম্পল টুলস রয়েছে যেগুলো তোমাদের জীবনে মেডিটেশন মানে কনসেন্ট্রেশন বাড়াতে কিছু সাহায্য করতে পারে। যেমন কিছু হেলদি ডায়েট নেওয়া, রাত্রেবেলা রিচ ফুড না খাওয়া, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, লাইফটাকে একটা মানে সাইকেলের মধ্যে সার্টেন টাইম ফ্রেমের মধ্যে বাঁধা, অর্থাৎ ঘুম থেকে নিয়মিত ওঠা, নিয়মিত টাইম মতন শুতে যাওয়া, কিছু এক্সারসাইজ করা যেটা ব্লাড সার্কুলেশন বাড়ায়, আমাদের থিঙ্কিং প্রসেসটাকে ত্বরান্বিত করে থাকে। এই সব কিছু দিজ আর গুড টুলস, বাট আমি যে প্রথমে যে টুলসগুলো বললাম সেগুলো করবার পরে অ্যাক্সেসরিজ সাবসিডিয়ারিজ হিসাবে এগুলোকে ইউজ করতে পারো। দেখবে যে কিছু দিনের মধ্যে তোমার কিন্তু কনসেন্ট্রেশন অনেকাংশে বেড়ে যাবে। এই ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, আমি আর বেশি বড় করছি না। আজকে রাত্রিবেলা একটা বিরাট বড় সারপ্রাইজ আছে, কারণ আমার চ্যানেলে একজন খুব ক্ষুদে কিন্তু অসাধারণ ট্যালেন্টেড এবং খুব ভালো একটি হিউম্যান বিইং সে আসতে চলেছে। এবং আমার মনে হয়েছে সে আমাকে দীর্ঘদিন ধরে গত 3-4 বছর ধরে আমাকে সে তার অনুপ্রেরণা বলে মনে করছে, কিন্তু তার সম্পর্কে বিশদ জানবার পরে আমার তাকে অনুপ্রেরণা বলে মনে হয়েছে। আমার সেই ক্ষুদে অনুপ্রেরণাকে আজকে রাত্রিবেলা এই চ্যানেলে আনতে চলেছি। কে সেটা একটা সারপ্রাইজ রইল রাত্রিবেলার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। রাত্রিবেলা আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।